থ্যাংক ইউ স্যার। দেবতনু দাস, ইয়েস স্যার। শিলিগুড়িতে বাড়ি, তাই তো? হ্যাঁ স্যার। তোমার ইকোনমিক্স অপশনাল সাবজেক্ট, তুমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ স্যার, আমার বিএসসি ইকোনমিক্স, আবার এমএ ইকোনমিক্স দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা সেকেন্ড অ্যাটেম্প্ট তোমার? হ্যাঁ স্যার। খুব ভালো কথা। তো তোমার বাড়ি শিলিগুড়িতে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি ইকোনমিক্স নিয়ে পড়ে ডব্লিউবিসিএস এ কেন আসতে চাইছো? স্যার, যদি স্টার্টিং যে পজিশনটা যেটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয়, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে যে এই ডিএসসি তে ক্যাম্পাসিং হয় না? হ্যাঁ স্যার, হয়েছিল। তো সেখান থেকে তুমি কি কোথাও করছো কি কাজ? না স্যার, আমি করেছিলাম কোথায়? মানে অ্যাক্সেঞ্চার সলিউশনস প্রাইভেট লিমিটেডে। তারপর স্যার ছেড়ে দিই, 2 বছরের প্ল্যান ছিল করার। আচ্ছা, তারপরে স্যার সিভিল সার্ভিসের প্রিপারেশন। বিসিএস এর জন্য, ডব্লিউবিসিএস এর জন্য ছেড়ে দিলে? স্যার মানে সিভিল সার্ভিসের প্রিপারেশন করবো, WBCS, IAS এগুলো সবকিছু মিলে। ইউপিএসসিও দিচ্ছ? হ্যাঁ স্যার। ইউপিএসসি কভার দিয়েছো? স্যার 2বার দিয়েছি, প্রিলিমিনারি ক্লিয়ার হয়নি কোনো কারণে। আচ্ছা। তো why WBCS বা why civil service? Sir, civil service is that place where I get to interact with the society at large and contribute to the policy making of the country. So it is that place. And secondly, sir, like I met a friend of mine who is an IPS, and the kind of transformation I saw in him, what he became after training, I want to become that. The kind of decision making capabilities he has got, the kind of things he can do right now, the same guy who was with us for in our childhood, same boy who used to be like us, now he's handling counter insurgency operations in Jharkhand. So I think this very training is something which transforms a man, and that is something which always inspires me to become. So economics পড়ে সেগুলো করা যায় না? স্যার মানে সেই জিনিসগুলো তুমি পাবে না? স্যার ইকোনমিক্স পড়ে আমি যেটা দেখলাম যে ডেফিনেটলি মানে পিএইচডি করে আমি পলিসি মেকিং এ যেতে পারি, এটাতে অনেকটা সময় লাগবে। মানে প্রপারলি যদি ইম্প্যাক্টটা আনতে হয়, তাহলে এখন থেকে যদি ইম্প্যাক্ট আনতে হয়, তাহলে স্যার আমাকে সিভিল সার্ভিসে যেতে হবে। এবং ইকোনমিক্স পড়ে তুমি নোবেল প্রাইজ পেতে পারো, তুমি সিভিল সার্ভিস? স্যার নোবেল প্রাইজ তো মানে সবার প্রথমে তো নোবেল প্রাইজের জন্য সেরকম মানের একটা রিসার্চ করতে হবে, জানি না মানে সেই অবধি যাওয়াটা কতদূর সম্ভব। মানে এটা তো মানে খুব একটা এরা। আর আমার মেনলি ইকোনমিক্স এর একটা জায়গায় ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে এমপিরিক্সে আমার খুব ইন্টারেস্ট ছিল। এবার এমপিরিক্সে খুব কম মানুষই নোবেল পান, মানে জেনারেলি থিওরি। ইকোনমিক সার্ভিস তুমি দাও? স্যার ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস একবার দিয়েছিলাম, কিছু মার্কসের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারিনি। আচ্ছা, আর দেবে না? স্যার দেবো, আরেকবার লাস্ট অ্যাটেম্পট আছে এই বছর। নিউজ পেপার পড়ো? হ্যাঁ স্যার। আজকে পড়েছো? হ্যাঁ স্যার। কোন নিউজ পেপার পড়ো? স্যার ইন্ডিয়ান এক্সপ্রেস। আচ্ছা, ইন্ডিয়ান এক্সপ্রেস কটা জায়গা থেকে পাবলিশ প্রিন্ট হয় বলতে পারো? স্যার খুব বেশি হলে 7-8টা জায়গা থেকে। আমি একবার ওদের যে মানে আমি এমনি সাবস্ক্রাইব করে রেখেছি, তো আমি দেখেছি যে মানে আমার কাছে তো মেল চলে আসে। বাট একবার ওই মানে কোনো কারণে বেঙ্গলে পাবলিশ হয়নি, তখন দেখেছিলাম 5-6টা এডিশন ছিল, দিল্লি, কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, এগুলো কতগুলো আলাদা জায়গা। আমার মনে হয় কিছু জোনাল কোনো ব্যাপার আছে যে এই জোন থেকে এটা পাবলিশ হয়, স্টেট ওয়াইজ তো হয় না। আচ্ছা, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা ইউনাইটেড নেশনস অলরেডি তুমি ধরো, বা এই মাল্টিল্যাটারাল যে অর্গানাইজেশনস গুলো, হ্যাঁ স্যার, এগুলো কি গুরুত্ব কমে যাচ্ছে? দরকার আছে আদৌ, নাকি কিরকম ভাবে এরা এখন ওয়ার্ল্ড যে ডিপ্লোমেসিটা চলা উচিত? স্যার ইউনাইটেড নেশনসের মানে যদি মানে ইউনাইটেড নেশনসের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানে ব্রিটেন উড সিস্টেম ইকোনমিক্যালি চলে গেলেও কিন্তু কোথাও গিয়ে স্যার আমেরিকার প্রাধান্যটা খুব বেশি থেকে যায়। তো সেইখান থেকে বেরিয়ে এখন আমরা যে ইন্ডিয়া যে নতুন যে অর্গানাইজেশন গুলোতে পার্টিসিপেট করছি, যেমন ব্রিক্স, সেখানে আমেরিকা নেই, আমরা রাশিয়া, চায়না এদের সাথে কোঅপারেট করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট ব্রাজিল আমাদের মতন একটি ডেভেলপিং কান্ট্রি, তার সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করছি। তো সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বিমস্টেক আছে, যেখানে আমরা বে অফ বেঙ্গলের যে দেশগুলো, সেগুলোতে আমরা মানে আমরা নিজেদের মধ্যে একটা গ্রুপিং করছি যে আমরা এখানে কি করে ট্রেড ওপেন করা যায়, এখানে কি করে একে অপরের সমস্যাগুলো, বিকজ আমাদের এই সমস্যাগুলো তো অনেকটা লোকাল সমস্যা। মানে আমেরিকা আমাদের যতটা না কাছে, মানে শ্রীলঙ্কা আমাদের, মায়ানমার আমাদের অনেক বেশি কাছে। তো স্যার সেই দেশগুলোর সাথে কোঅপারেট করা আমার মনে হয় একটা বেটার অপশন। আমাদের ব্রিক্স ব্যাংক তৈরি হচ্ছে, যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আছে, সেখানে সেই ব্যাংকটাতে মানে আমাদের সেই ওরকম মানে ভোটিং সিস্টেমটাই ওরকম নেই যে মানে যেটা আমাদের অন্যান্য ইউনাইটেড নেশনস এর যে IMF বা যেখানে যেটা হয় যে যত ফান্ড দিয়েছে তত বেশি ভোটিং কোটা আছে।
এখানে সেরকম নেই ব্যাপারটা, এখানে হচ্ছে যে সবারই একটা চা মতামত। বাগানে কি সমস্যা হচ্ছে বলতো? চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, চলছে না, কি সমস্যা? চা বাগানে যখন শুরু হয়েছিল, মানে শুরু হয়েছিল মানে কিছুদিন আগে অবধি, মানে চা তো অনেক পুরনো একটা ইন্ডাস্ট্রি ডেফিনেটলি। চা যখন মানে কিছুদিন আগে অবধি স্যার একটা টি এস্টেট সে নিজেই মানে সেই প্লান্টেশনটা করতো, তারপরে স্যার ওটাকে ক্রাশ করতো, চা বানাতো, সব করতো। এরপরে স্যার কিছু বছর আগে থেকে শুরু হলো যে এসটিজি, যেটা স্মল টি গ্রোয়ার্স, তারা স্যার কি করলো, তারা আনঅর্গানাইজড ভাবে ছোট ছোট প্লটে, মানে বিশেষ করে মানে হেরিডিটারি ভাবে পাওয়া এরকম প্লটে তারা চলে এলো এবং তাদের পাতাগুলোই কিনতে শুরু করলো বড় বড় চা বাগানরা। এবার তাতে যেটা হলো স্যার, এটা যেহেতু ছোট, এটা ভীষণই আনঅর্গানাইজড একটা সেক্টর। তো স্যার এখন আনঅর্গানাইজড সেক্টরে যা সমস্যা হয়ে থাকে আর কি, মাইনে ঠিক করে পায় না, যেহেতু তারা আনঅর্গানাইজার, যারা কিনছে তারা একটা বড় 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 ফার্ম, আমি মানে অনেক নাম আছে, অনেক বড় বড় ফার্ম আছে, তাদেরকে ছোট ছোট ফার্মের থেকে কিনতে হয়। তো তারা নিজেদের যে প্রাইসিং পলিসি সেগুলোকে ব্যবহার করে এবং খুব বেশি দাম ওঠে না তার জন্য। রিসেন্টলি স্যার কোভিড ক্রাইসিসের জন্য চা অকশন মার্কেটে দামগুলো অনেক কমে গেছে। এবং আরেকটা যেটা সমস্যা আছে, একটা বায়োলজিক্যাল সমস্যা হচ্ছে যে মানে চায়ের মধ্যে এক ধরনের ব্ল্যাক পেস্ট প্রবলেম হয়, মানে একটা ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। সেটা আটকানোর জন্য যতটা খরচা দরকার সেটা বোধহয় চা পাতার মানে চা বাগানের মালিকরা করছে না। তো সেই কারণে স্যার কিছুটা মানে আউটপুট কমে যাচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের সঙ্গে পার্শ্ববর্তী কোনো রাজ্যের বর্ডার ডিসপিউট রয়েছে? স্যার আমি একটা জানি ওড়িশার সাথে, মানে আমাদের যে দাঁতন এলাকাটা আছে, দাঁতনের সাথে জলেশ্বর তহসিলের বোধহয় কোনো একটা ডিসপিউট আছে এবং সেটা বোধহয় সুবর্ণরেখা নদীর স্যান্ড মাইনিং নিয়ে কিছু একটা এরকম মানে গন্ডগোল চলে এসছে। কটা ডিভিশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন পশ্চিমবঙ্গের? স্যার 5টা। কোনটা কোনটা? স্যার প্রেসিডেন্সি ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, আরেকটা স্যার মনে পড়ছে না। এরিয়াতে সবচেয়ে বেশি বড় কোনটা, কোন ডিভিশনটা? স্যার এটা ঠিক জানা নেই। তোমার নিজের জেলা কোনটা? স্যার আমার দার্জিলিং জেলা। দার্জিলিং জেলার লিটারেসি রেট বলতে পারো, ওভারঅল লিটারেসি রেট? স্যার ওভারঅল লিটারেসি রেট হচ্ছে 73% মতন। সেক্স রেশিও কত? সেক্স রেশিও 970। Mr. Das, হ্যাঁ স্যার। how are you today? স্যার আই এম ফাইন। Absolutely. So, Mr. Das, your CV, a detailed CV, which is there in front of me, is quite interesting. You were in Accenture, right? Yes, sir. And can you tell me that what was your job description like over there? You were in analytics. Yes, sir. What was the job description? Sir, I used to work with the human capital analytics team. So it's a new team. It's a kind of a new technology where the entire human resource process, from the talent management process like training recommendation systems, or in fact starting from the CV selection process, entire thing is getting automated. So we used to assist all the clients in doing that, like automating the entire process. We used to design specific algorithms so that we can actually predict the quality of the joiner. That was a global Accenture program called High Reliability Sieve, and we used to tell like what is the probability that the joiner with this kind of a CV is going to be a very good performer in Accenture. So after that our algorithm would be used to recommend the CV to the HR, and then that candidate will be called for the interview. And then we will, after some time, then we will recommend whether, like we used to write an algorithm on an recommender engine. So this would be like, sir, if you buy something in Amazon, then they recommend you specific products. So that is something called item-based collaborative filtering. So we used to work on that, and we used to recommend trainings. Like suppose an employee has completed a particular training, then we'll go ahead and we'll recommend that, okay, fine, you've completed this one, then please go ahead with this, these and this. And that would actually go to his performance rating analysis and whether he has completed those or not. So we used to automate the entire... It was highly technical, right? Yes, sir. Entirely technical, entirely analytical in nature. So, where do you feel that your special domain knowledge in economics you could have utilized? I mean, how could you utilize your domain specialty, your domain expertise in this field, in this job? Like in Accenture? Yeah. Sir? Yes, sir. The job description that you Yes. that you gave me.
So in our courses in Delhi School and Presidency College, we have done mathematics courses and we have done courses on statistics and econometrics. So that actually forms the basic of any kind of analytics, data analysis. It gives you an analytical bent of mind, right? Yes, sir. And so from your, from whatever you have said right now, it feels that you are a model digital person, right? A model digital Indian, the kind of person that India needs today. sir, I would be like, I have worked in the digital field, but So why are you making a career, a career jump from being such a flamboyant, such a great sort of, if I may say, such sort of a great digitally, suave, smart Indian, to that of a civil service officer, to that of, to civil services. sir, That too, you said that what I felt from whatever you said, the major portion of your wish, of your desire to come to make this career jump is externally triggered. sir, yes, some of them is definitely externally triggered, and also there is a different thing. Like if you're talking per se about the kind of digital background which I have, like working in analytics field, then that can actually be used in the modern civil service. So why do you want to use it in civil services? You could have used it in the corporate also. Today Accenture, tomorrow it might be TCS, then it might be Cognizant, then maybe IBM, then you may be in the next Bill Gates of India also. We need more Bill Gates than bureaucrats. Sir, We'll be sitting in those fancy offices and signing all those files and making rounds of the villages, and God knows when you will be a secretary and all. sir, actually, like in civil service, the impact area is very broad. Like my day-to-day decisions impact a very broad spectrum of people, like from the economically depressed to someone who's even rich, who's trying to utilize a particular road, maybe to go to a countryside for a tour, maybe. So it impacts everybody. In Accenture, in digital field, I think definitely it has a human impact, but overall my priority would be my clients. So I think that is one of the major. That's a very good answer that you given. In fact, that's really praiseworthy. So next question that I would like to come to, if you kindly permit me. Yes. So we always see the positives of something that we desire. You want to be in the civil services, you want to be in the economic service, you want to be in the Indian police service, or maybe in civil service, West Bengal civil service. What do you feel might be the negatives that can affect you in the future, in the foreseeable future? Sir, like every kind of a service has their own pros and cons. So what are the cons? I'm asking the cons. Do you have any idea about the cons? Sir, the new field that you want to venture into? Sir, today I am a very energetic young boy who's having a lot of dreams about serving the society, about things. Maybe after some time, I am succumbing to pressure. I might not be able to control my anxiety. So this is one of the negative things which can happen to me, but I'm not saying that this will happen to me. But yes, so how steady you are under pressure? Sir, I think the learned board. Obviously, you won't say that I am very unsteady under Yes, pressure. I think That will be the answer that I am. Yes, rather it's the conclusion of this question is we all know, it's foreknown. But on the scale of 1 to 10, how much would you scale yourself? Sir, should I scale myself? Like, I think the learned board is in a very good. Can you give us an example where you faced pressure and yet you didn't buckle? Sir, like all the job interviews, like Accenture interview when I went there, so it was a 5-round interview. So, and like every round would be very technical and we would know nothing about what is going to happen, and there will be so The many. best example is that you crossed twice, right? This is the second time that you'll be appearing. Yes, sir. So that is the best example that you. Okay, fine. Yeah, Debtanu, I know I sincerely feel that our country or state at large needs more economists than bureaucrats. So you have spent good amount of years studying economics as a subject. So I'm still not convinced about your career shift
in bureaucracy. But having said that, can you tell me a few concrete steps of how you can plug in the digital India versus the rural India, that divide? Sir, the first thing is that all kinds of service, like presently e-governance is one of the major areas where the government is focusing, and e-governance depends a lot on data. And with my background of data analysis, I can actually tell the kind of data which is needed and the kind of analysis which needs to be done to provide good services to people. But don't you think that there are various security issues, like since you were in Accenture, so there are security lapses. Yes, sir. And our choices are, everything is being monitored. So what are the concrete steps that you can take to that plugin, to successfully plug in that? So the security challenges. And there is a vast area of rural India that are still not aware of the use of digital platforms in a productive way, if I may say so. Sir, there are various government schemes which actually take care of digital learning. Like? I would say. Sir, I'm not able to remember the name exactly. Don't you feel that this digital India and this e-governance thing has created a social divide between those people who are digitally literate and those who are not digitally literate? Yes, sir, definitely, and that is very prevalent in all the economic stratum. In all the economic strata. So like in our home also, like our seniors, like the previous generation, like our parents, they are also not very digitally literate. But it's our duty to actually pass on that knowledge, being the digitally literate ones, to people, so that the things become convenient for them. And government is trying very hard to do that, sir. Really so? Do you feel so that government is working really hard to bridge this digital divide? Sir, yes. So I feel that the government is working very hard because we have the Digital India Mission, we have national broadband schemes and other things which are actually trying to spread broadband facilities and internet facilities to each and every corner of the country. So that way the accessibility part is solved. Then we are having, like, smartphone prices are decreasing, so affordability is also being taken care of. And in terms of literacy, I think government schemes, sir, which I'm not able to unfortunately recall the name right now, I think those are there to actually pass on the digital literacy. There are common Sensitize services. people about the digital platforms. Okay, let me ask about financial inclusion. And do you know something about self-help groups? Yes, sir. SHGs. Yes, sir. So how financial inclusion is achieved by SHG? Just one or two lines. Sir, these self-help groups are basic organizations or basic assembly of people who have a particular need, and they actually try to present that need to a particular Can value. you name a few schemes of West Bengal under SHGs? Sir, sorry. Okay, this COVID situation has made the economy topsy-turvy. So suppose you as a bureaucrat is a member of Niti Aayog think tank. So what are the 4 concrete steps that you should take to bring back the economy on its own wheels? So the first thing is, I'll go by theory, and this is something which is regarding. What theory you will apply? So this is the ISLM model which we have in our economics, which we have studied in economics, so which is the Keynesian perspective. And this is also highly recommended by Dr. Abhijit Banerjee, who was the last year's Nobel laureate. And he was saying one thing, that this is the time in which this is the time when you should actually start giving money to people. Don't actually reduce corporate taxes rates, because that is supposed to increase investment. But when the sentiment itself is low, first you should start giving money to people so that people start buying, and that actually boosts up the investment So sentiment. you are talking about universal basic income. Sir, universal basic income per se would be a very costly thing, because due to COVID crisis, the taxation. How can you give money otherwise? Sir, like Dr. Abhijit Banerjee was saying, that this is the time when we should actually go for seigniorage printing, and we should go for some amount of deficit financing. We should print the currency and go and think about that will have a inflation. spiral effect. Spiral effect. Sir, So don't you think that printing money in this scenario may trigger inflation? sir, And it can snowball into hyperinflation? sir, yes, sir.
inflation is a problem, but we have to make sure where that money is going. If the money is going into capital investment, then yes, due to its gestation period, in the immediate effect, in the immediate short term, we will have inflation. But if that money is going to spending on food or immediate consumption, then sir, that is not going to. We got it. Okay, what is randomized control trials? Okay, sir. RCTs. Sir, randomized control trial is a very old technique which has been brought to economics by Dr. Abhijit Vinayak Banerjee. So this was originally used in medical science. So this is like so this theory actually separates two groups. One is the control group, the other is the experiment group, and a particular therapy or a particular treatment is administered to one group, and the other group is not given that therapy or treatment, and then sir, the effect is checked. Okay, with reference to economics, Yes, sir. can you delineate the genesis of Kanyashri Prakolpo? Sir, What are the basic tenets? sir, Is it only financial inclusion, or is it beyond financial inclusion? sir, the Kanyashri Prakolpo actually talks about like we should make arrangements for reimbursing the educational expenses of young children. And what are the terminology of Kanyashri Prakolpo? Do you know something about K1 and K2? No, sir. Okay, what is Lorentz curve? So the Lorentz curve is a pictorial representation which tells us about the existing income inequality in a country. So with that curve, we actually plot on the y-axis the kind of. Okay, and Phillips curve? The Phillips curve is, sir, is a trade-off which shows the trade-off between inflation and unemployment. So হ্যাঁ আপনি যেটা প্রথমে বলেছিলেন একটা কথা যে মানে ট্রান্সফরমেশন যেটা আপনি দেখেছেন বন্ধুর ভিতরে যে সেই বাই দ্য ট্রেনিং অফ দিস সিভিল সার্ভিস হ্যাঁ, সেই হোয়াট ইউ মিন বাই দ্যাট ট্রান্সফরমেশন, আপনি কি বোঝেন ট্রান্সফরমেশন বলতে? স্যার মানে আমার যে বন্ধু ও এখন আইপিএস, ও রাঁচি রুরালের এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ও বললেন হ্যাঁ মানে ও যখন আমাদের সাথে, আমরা ছোট থেকে হস্টেলে থেকেছি, রামকৃষ্ণ মিশনে পড়তাম, আমরা হস্টেলে থাকতাম এবং আমাদের সাথেই খেলতো টেলতো সবকিছু করতো, খুব সাধারণ আমাদের মতনই, মানে খেলাধুলো, একটু একটু ফুটবলে পা লাগাতে ভয়ও পেত, হ্যাঁ মানে ক্রিকেটটাই বেশি খেলতো এবং সবসময় গিয়ার এগুলো পরেই খেলতো। সেই ছেলেটা আজকে স্যার কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন হ্যান্ডেল করছে, মানে ওখানে একটা এলডব্লিউ প্রবলেম আছে, লেফট উইং এক্সট্রিমিজমের একটা প্রবলেম আছে, সেটাও হ্যান্ডেল করছে। এবং আমরা সবাই গেছিলাম ওর ওখানটা ঘুরতে, তো ওর বাড়িতে যখন গেছি আমি দেখলাম যে ও আমাদের সাথে উনি গল্প গুজব করছে, কি হয় আশপাশে সেগুলো বলছে, এবং কিছুক্ষণ পরে ওর একজন সহকর্মী এসে ওকে কানে কিছু একটা বললেন, এবং তাতে আমি বুঝলাম যে মানে কিছুটা হলো, যেটাতে ওরা সবাই চলে গেল, কিন্তু তার আগেও যাওয়ার আগেও 5 মিনিটও আমাদের সাথে গল্প করলো এবং ফেশিয়াল এক্সপ্রেশনটা একেবারেই সেম রেখে কথা বলে গেলো। তো এই যে ইমোশনাল স্টেবিলিটিটা, এটা ওর মধ্যে আগে ছিল না, এটা কিন্তু ট্রেনিং এর পরে এসেছে। তো এটা একটা খুব কনফিডেন্স লেভেলটা অনেক বেশি, হ্যাঁ মানে একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড, এটা কি আপনি মনে করেন যে সমস্ত মানুষের ভিতরে হওয়াটা উচিত? 100%। কিন্তু সব মানুষের পক্ষে তো সম্ভব না সিভিল সার্ভিসে আসা। তাহলে ইন জেনারেল ধরুন এই সমস্ত স্টুডেন্ট এখন পড়াশোনা করছে আর কি, একটা সম্পূর্ণ মানুষ হয়ে যাওয়ার জন্য যেটা দরকার, এই কনফিডেন্স লেভেলটা ভালো হওয়া দরকার বা ট্রান্সফরমেশনের প্রয়োজন, তা আদার দেন সিভিল সার্ভিস অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে? স্যার আমার মনে হয় যে সবার পক্ষে তো ট্রেনিং আসা সম্ভব নয়, মানে হ্যাঁ আসবে না, চাইবেও না, মানে স্যার কিন্তু এটা প্রয়োজন। হ্যাঁ মানে একটা আমার মনে হয় যে মানে মেডিটেশন, যোগা এগুলো মানুষকে ডেফিনেটলি হেল্প করে, খেলাধুলো করতে হেল্প করে। আমি নিজে মানে আমি খেলি, আমি এটা বুঝতে পেরেছি যে হ্যাঁ টেবিল টেনিস খেলি আমি, তো আমি নিজে এইটুকু বুঝতে পেরেছি যে মানে এখনো খেলেন? হ্যাঁ মানে আমি রোজই খেলি, মানে আমি ফিজিক্যাল ফিটনেসের জন্যই খেলি স্যার, মানে খুব একটা মানে। তো মানে আমি এটা বুঝতে পেরেছি যে আমি এটা একজন বায়োলজিস্টও বলছিলেন যে মানে হার্টবিট বেড়ে গেলে বডি ভাবে যে এটা একটা অ্যাংজাইটি সিচুয়েশন, কিন্তু খেলাধুলো করলে যে হার্টবিটটা বাড়ে সেটাতে এন্ডোরফিন সিক্রিট হয়। তো স্যার এই কারণে খেলাধুলো করলে আমাদের বডি কোথাও গিয়ে বোঝে যে হার্টবিট বাড়লেও জিনিসটা অতটা আউট অফ হ্যান্ড নয়। তো স্যার এইখানে আমার মনে হয় যে যারা মানে ট্রেনিং তো ডেফিনেটলি আমরা করব, কিন্তু মানে খেলাধুলো এবং মেডিটেশন, যোগা এগুলো খুব ইম্পর্টেন্ট। যারা বিশেষ মানে স্যার বিশেষ করে শিলিগুড়িতে দেখা যায়, মানে মানে হ্যাঁ মানে স্যার শিলিগুড়িতে খুব মানে স্যার ওই আর কি একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে
সবাই খেলে তাই মা বাবারও ছোটবেলায় ভর্তি করিয়ে দেয়, দেখ যদি পারিস না। আমারও এরকমই ব্যাপারটা ছিল অনেকটা। হ্যাঁ, মানে আমি প্রথমে যেতেও চাইতাম না খুব একটা, সেই 4টের সময় একটা স্কুল থেকে এসে যাওয়া হতো। তারপরে যখন বড় হলাম তখন স্কুলে গেলাম, তখন দেখলাম যে ক্রিকেটটা খুব ভালো খেলতে পারছি না, কিন্তু টেবিল টেনিসটা বেশ ভালো খেলতে পারছি এবং প্রাইজ টাইজ পেয়ে যাচ্ছি। সেই থেকে আরো একটা এনথুজিয়াজম পেয়ে গেল। ভারত স্টেজ 5 ইন্ডিয়াতে কবে চালু হয়েছিল? স্যার 5 তো চালু হয়নি, 4 থেকে ডাইরেক্ট 6 এ যাওয়া হয়েছে 1 এপ্রিল 2021 এ বোধহয়। আচ্ছা, কেন জাম্প করলো কেন? স্যার আমার মনে হয় স্টেজ 5 আর স্টেজ আমার মনে হয় একটু তো তাড়াহুড়োর ব্যাপার ছিল, যে একটা স্ট্রিনজেন্ট নর্ম ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করাটাই বেটার হবে। একবারে 5 এ যাবো, টেকনোলজিক্যাল চেঞ্জেস করব, পেট্রোলের গ্রেডটা মডিফাই করব, ইঞ্জিন গুলো চেঞ্জ করব, তারপর আবার 6 এ যাবো। ওর থেকে 6 যখন চালু হয়ে গেছে পৃথিবীর কিছু জায়গায়, তাহলে আমরা 4 থেকে ডাইরেক্ট 6 এ চলে যাই। WHO কোনো রেলেভেন্স আছে এখন, মানে যা পরিস্থিতি? স্যার WHO একটা ওয়ার্ল্ড বডি যে পুরো আমাদের ফান্ডিং নিয়ে সমস্যা, প্লাস এক একদিন এক রকম ভাবে নিউজ দিচ্ছে, কি ব্যাপার? স্যার যে কোনো ওয়ার্ল্ড বডির ফান্ডিং নিয়ে সমস্যা একটা থাকবেই, মানে এগুলো তো স্যার মাল্টিল্যাটারাল বডিজ হয় এবং এগুলোতে স্যার এক একটা দেশ এক এক রকম ভাবে ফান্ড দিচ্ছে, সেই দেশের নিজের ইন্টারেস্টে, নিজের দেশের যে পলিটিক্যাল সিচুয়েশন, ডেমোক্রেটিক অবস্থা কি আছে সেই মতন তারা ফান্ড দেয়। এবার স্যার কারোর ইন্টারেস্টের এগেনস্টে যদি যায় তাহলে স্যার তো সেটা ফান্ডিং এর সমস্যা থাকবেই, কিন্তু আমার মনে হয় একটা সেন্ট্রালাইজড, মানে এই গ্লোবালাইজেশনের যুগে অ্যাটলিস্ট এরকম একটা বডি দরকার যে আমাদের জন্য মানে পুরো পৃথিবীর হয়ে একটা হেলথ জিনিসটাকে ভাববে। এক দেশের হেলথ অন্য দেশে তো ক্যারিড হবে, আমরা করোনা ভাইরাসের সময় স্যার দেখতেই পাচ্ছি। তো একটা সেন্ট্রালাইজড বডি তো আমার মনে হয় দরকার স্যার, এবং তাকে ফান্ডিং করাটাও একটু দরকার। আচ্ছা, তোমাকে একটা সিম্পল একটা অঙ্ক ডিরেকশনের একটা টেস্ট দিই। স্যার ধরো একটা ট্রেন, ইলেকট্রিক ট্রেন, টুয়ার্ডস নর্থ যাচ্ছে at 100 মাইলস পার আওয়ার, আর উইন্ড বইছে টুয়ার্ডস ওয়েস্ট at 10 মাইলস পার আওয়ার, তাহলে ট্রেনের থেকে ধোঁয়াটা কোন দিকে বইবে? ট্রেনের ধোঁয়াটা মানে স্যার ট্রেনের ধোঁয়াটা বওয়া উচিত সাউথ ওয়েস্টার্ন সাইডে। কি করে বোঝাও? স্যার মানে ইঞ্জিন যেদিকে যাচ্ছে তার পিছনে ধোঁয়াটা যাচ্ছে, তো সাধারণ হলো। আর আমাদের ট্রেনটা বলছি ইলেকট্রিক ট্রেন, ইলেকট্রিক ট্রেনে তো আচ্ছা আচ্ছা I'm really sorry. Tell me, why should we not select you? You have given reasons for selecting you. Now I want to know reasons for not selecting you. Sir, there can be better candidates. There are better candidates definitely. So মানে যদি নাম্বার অফ সিটস এরকম থাকে যে আমার থেকে বেটার ক্যান্ডিডেটস বেশি, তাহলে তো ডেফিনেটলি আমাকে না সিলেক্ট করারই কারণ থাকবে। So on our scale of 1 to 10, how can you what rating do you give yourself? স্যার শুধু ইন্টারভিউ পার্সপেক্টিভে বলবো না, পুরো সমস্ত অ্যাজ আ প্যাকেজ? অ্যাজ আ প্যাকেজ বলতে চাই 10-এ 8। এত নম্বর? 2 নম্বর কাটলে কেন? 2 নম্বর কাটলাম কারণ কিছু হিউম্যান ফ্রেইলটিস তো আমাদের সবার মধ্যে আছে, যেটা হয়তো ট্রেনিং এর পরে 2 নম্বর চলে আসবে। ওকে, খুব ভালো লাগলো, খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আগেবার মেন্সে কত ছিল স্যার জানি না। এবার জানা নেই, এবারে জানা আছে, এবারে জানতে না। অপশনাল কি ছিল? মেলাই না, অ্যাংজাইটি হয় খুব। ইকোনমিক্স ভালো করে দিয়েছো? ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্স পেপারটা ভালো গেছিল আমার। খারাপ ইন্টারভিউ নিয়ে কোনো অসুবিধা আছে কোনো নেই, বলে এক্সেলেন্ট। ঠিক আছে, ওভার কনফিডেন্ট হও না। তোমাকে আমার যেটা মনে হচ্ছে সেটা যেটা বলে দিই আমি। তোমাকে যদি জিজ্ঞেস করে একটা প্রশ্ন, ধরে নাও 60 to 70% চান্সেস আছে যে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট থেকে কেন এখানে আসতে চাইছো। হ্যাঁ, তো কাউকে দেখে তুমি হয়েছো এটা খুব একটা বেশি ভাববো না। তো আজকে তুমি একে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, ঠিক আছে, কিন্তু ওই আর কি একটা পার্টিকুলার একটা কোনো XYZ পারসন তাকে দেখে এটা ইয়ে করে ইত্যাদি করেছি, এটা না করাটাই আমার মনে হয় ভালো আর কি। বাকি সব এভরিথিং ইজ ওকে। একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকতে পারে, কিন্তু ফোকাস মোর অন ইওর ইন্ট্রিনসিক, মানে এই দুটোকে ব্যালেন্স করতে হবে। মানে আমি একজনকে দেখে করছি, এটা একটু ফিল্মি ব্যাপার হয়ে যাচ্ছে, একে দেখে আমি ইন্সপায়ার্ড হলাম। ইট শুড বি বোথ এক্সট্রিনসিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রিনসিক। ঠিক আছে স্যার। আর এভরিথিং ইজ ওকে। তোমার ফ্লো বলো, ডেলিভারি বলো, নন ভার্বাল কমিউনিকেশন বলো, ইজ ভেরি গুড, ইজ পজিটিভ। কর্পোরেট ইয়ে থেকে যখন আসছো তখন অবভিয়াসলি আই মিন ইট শুড বি গুড। আর বাকি জাস্ট কি বলবো, আর চলো বেস্ট অফ লাক। তুমি দেখো এবার ট্রাই করো যে তোমার মেইনসে যাতে ভালো নম্বর থাকে,
আর আবার আবার বলছি ডোন্ট বি ওভার কনফিডেন্ট, কারণ এইগুলো খুব সিচুয়েশনাল জিনিস। এখানে হয়তো তুমি রিল্যাক্সড আছো, ওখানে হয়তো তুমি রিল্যাক্স নাও থাকতে পারো। স্যার আমি অ্যাকচুয়ালি খুব রিল্যাক্স ছিলাম না, মানে আমি খুব বেশি জিটারি লাগছিল আমার একটু। না না আমাদের খুবই ভালো হয়েছে। সিচুয়েশন ডিফার করে, কিন্তু সিচুয়েশন আজকে ধরো তোমার কাছে হয়তো নোন ফেসেস হতে থাকতে পারে, ওখানে কিন্তু নোন ফেসেস থাকবে না। কিছু একটা এমন একটা ঘটনা ঘটলো, সো ডোন্ট বি ওভার বি কনফিডেন্ট। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি আমায় যেমন জিজ্ঞেস করলেন যে ওই কথাটা যে মানে ওই যে মানে মানে কি খারাপ হতে পারে, এটাতে আমি মনে হয় না খুব ভালো কিছু একটা বলেছি, মানে এটা খুব খারাপই উত্তর। কনস, হ্যাঁ কনস বলতে পারো, যে কেন বলতে পারবে না? ইচ এন্ড এভরি কয়েন হ্যাজ টু সাইডস, রাইট? তো তোমরা যখন কনসে, প্রথম জিনিস হচ্ছে দেখো ভাই, আমাদের ডিপ্লোম্যাটিক হতে হবে, কিন্তু টু আ সার্টেন এক্সটেন্ট। তোমাকে যখন একটা প্রশ্ন যখন একাধিকবার যখন করা হচ্ছে, তখন দ্যাট মিনস দ্যাট আ বোর্ড ওয়ান্টস টু লিসেন সামথিং ফ্রম ইউ। তখন নোবডি এক্সপেক্টস ইউ টু বি অ্যান এক্সপার্ট ইন সিভিল সার্ভিসেস রাইট নাও। তুমি এখন ঢোকোইনি, তুমি বাইরে থেকে দেখে তোমার যেটা আইডিয়া হচ্ছে তুমি সেটা বলছো। তোমার বাইরে থেকে দেখে যে আইডিয়াটা আছে সেটাই বলবে তুমি। কনস মানে স্যার হয়তো পলিটিক্যাল প্রেশার থাকতে পারে স্যার, আমার হয়তো স্যার আমার হয়তো পার্সোনাল লাইফ বলে হয়তো কিছু থাকবে না স্যার, পুরোটাই 24 আওয়ার্স স্যার অন জব থাকবো স্যার, বাট আই এম রেডি টু ফেস দ্য চ্যালেঞ্জ স্যার, আই নো অল। ঠিক আছে মানে কোনো আমার খুব জিট্রি লাগছে বলে আপনাকে জিজ্ঞেস করছি যে মানে সেটা কোনোভাবে এক্সপ্রেসড হয়ে যায়নি তো? খুব একটা না, বেশি খুব একটা নার্ভাস লাগছে ওকে? নার্ভাস খুব একটা না, লাগে একটু নার্ভাস থাকাটা ভালো, অবস্থাটা ভালো, কারণ তুমি যদি নার্ভাস না হও, প্ল্যানটা দেয় আর কি। না ওই আরেকটা দেখো ভাই, ইন্টারভিউ বোর্ডে যারা থাকে না, তারা চায় হচ্ছে একটি মাটির তাল, যাকে আমি তৈরি করে নিতে পারবো নিজের মতন করে। পাকা মাটির দরকার নেই, আবার খুব বেশি তলতলে মাটিও দরকার নেই, একটা মোটামুটি একটা একটা এরকম একটা আছে, একটা যেটাকে আমি গড়ে দেবো আর কি। একটা ছোট্ট জিনিস বলি, যখন যেমন হ্যাঁটা বলছো বা কথাটা বলছো না, এই পোর্শনটা অনেক বেশি জার্কিংটা লাগছে। ওইটা হয়তো একটা বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ পাচ্ছে। দাদা এটা না খুব একটা ওরা ইয়ে করে না, ওরা একটা জিনিস বারবার মানে দেখে না ওরা। এটা হতে পারে হয়তো একটু যতই আমরা ঘাবড়ে যাই বা ছিল বলে। কোশ্চেনটা ভালো করে শোনো। হ্যাঁ। ঠিক যে ইলেকট্রিক ট্রেন, এক্স্যাক্টলি ইলেকট্রিক ট্রেন বললাম, কিন্তু ঠিক তারপর আমি হ্যাঁ 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 এখানে কিন্তু ক্রিটিক্যাল রিজনিং বা সেন্স অফ অবজারভেশন, মানে বিউরোক্রেটদের না খুব অবজারভেশন পাওয়ারটা খুব হওয়া উচিত। তোমার উপরে অ্যাটাকটা আসবে হচ্ছে যে কেন মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, সেটা হচ্ছে অ্যাটাকটা আসবে যে কেন সিভিল সার্ভিস অ্যাকসেন্চার ছেড়ে কেন আসে, ওটা নিয়েই কিন্তু একটা বড় ইয়ে হবে। ইকোনমিক্স নিয়ে কিন্তু কোশ্চেন আসবে। আগের বার স্যার তাই হয়েছিল, আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার লাস্ট স্যালারি কত ছিল, বলেছিলাম তখন বলছে তোমার এখানে স্টার্টিং স্যালারি তার হাফও হবে না, তাহলে তুমি কি করবে? Find out a good reason, good answer for this. ভালো, এবার ইমপ্রুভ লাগছে, আরো বেটার লাগছে। ঠিক আছে, ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।